এবার যে খবরে নজর রাখবো, বিহারে মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশিকা নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আধার কার্ড গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এসআইআর এ পরিচয়পত্র হিসেবে আধার গ্রহণ করতে নির্দেশ কমিশনের। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, এর আগে 8ই সেপ্টেম্বর এসআইআর এ 12তম নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত, আর এবার এই নির্দেশিকা। হ্যাঁ, এর আগে অনুষ্ঠিত আমরা জানি যখন সুপ্রিম কোর্ট ওরালি অবজার্ভ করেছিল যে আধার কার্ডকে অ্যাকসেপ্ট করা হোক, তখনও কিন্তু বিহারে যে এসআইআর চলছে সেটাতে আধারের সঙ্গে আরো ডকুমেন্ট চাওয়া হচ্ছিল। কিন্তু যখন লিখিতভাবে অর্ডার এসেছে সুপ্রিম কোর্টে, যেখানে তারা বলেছেন কি 11টা ডকুমেন্ট আপনারা নিচ্ছেনই, 12th ডকুমেন্ট হিসাবে আধার কার্ডটাকে অ্যাজ আ আইডেন্টিফিকেশন অ্যাকসেপ্ট করতে হবে ইলেকশন কমিশনকে সুপ্রিম কোর্ট বলেছিল। তার পরিপ্রেক্ষিতে এখন ইলেকশন কমিশন থেকে রিটেন অর্ডার ইস্যু করা হয়েছে এবং সিইও বিহার, যিনি চিফ ইলেকটোরাল অফিসার বিহার রয়েছেন, তাকে পাঠানো হয়েছে এবং বলা হয়েছে যে এসআইআর প্রক্রিয়াতে যদি কেউ আধার নিয়ে আসে সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে অ্যাজ আ আইডেন্টিটি প্রুফ। ধন্যবাদ বিজেন্দ্র। লালগড় থানার পাশে সরকারি বাস টার্মিনাস, তাকেও নিজের গ্যারাজ বানিয়ে ফেলেছেন বালি ব্যবসায়ী সৌরভ রায়। তার ঠিকানায় ইডির তল্লাশির পর সামনে এসেছে এই তথ্য। বিষয়টা স্বীকার করে নিয়েছেন তার অফিসের এক কর্মীও। নামে বাস টার্মিনাস, আদতে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক ডাম্পার। এই বাস টার্মিনাস ও যাত্রী প্রতীক্ষালয় চালুর অপেক্ষায় কেটে গেছে 20টা বছর। উদ্বোধন হয়েছে বহুবার, তবে চালু হয়নি। অভিযোগ, লালগড় থানার পাশে এই বাস টার্মিনাসকে রীতিমতো নিজের গ্যারেজ বানিয়ে ফেলেছেন বালি ব্যবসায়ী সৌরভ রায়। পরিস্থিতি এমনই যে সৌরভ রায়ের ট্রাক ডাম্পারে ঢাকা পড়ে গেছে প্রতীক্ষালয়। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি একটি বাস স্ট্যান্ড। 20 বছর আগে এই বাস স্ট্যান্ড নির্মিত হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই বাস স্ট্যান্ড চালু হয়নি। কী কারণে এই বাস স্ট্যান্ড চালু করা যায়নি প্রশাসনের কাছে তার সদুত্তর নেই। কিন্তু এই মুহূর্তে এই বাস স্ট্যান্ডকেই সৌরভ রায় তার অফিস হিসাবে ব্যবহার করছে। দেখতে পাচ্ছ পেছনে ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং ওই পেছনেই রয়েছে সৌরভ রায়ের মূল অফিস। এখানে গতকাল রাত্রিবেলায় ইডির একটি দল পৌঁছয় এবং অফিসে ঢোকে। তারা বেশ কিছুক্ষণ অফিসে থাকে, অফিসে তল্লাশি চালায় এবং একটি ফাইল সিজ করে নিয়ে গেছে, এমনটাই তাদের অফিস থেকে জানা যাচ্ছে। এটা কার কোম্পানি? এই সৌরভ রায় ওই কোম্পানি। তো এটা বাস স্ট্যান্ড না? এটা বাস স্ট্যান্ড। কালকে এখানে অনেক তল্লাশি হয়েছে। হ্যাঁ, কালকে হয়েছে। সৌরভবাবু অফিসে। রাজ্য পুলিশের করা এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে সোমবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 15 ঘন্টা ধরে তল্লাশি চালানো হয় সল্টলেকে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের দফতর, ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ কলকাতা ও জেলার 23 জায়গায়। মেদিনীপুর শহর সংলগ্ন যমুনা বালিতে বাড়ি বালি ব্যবসায়ী সৌরভ রায়। ইডি সূত্রে দাবি, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 65 লক্ষ টাকা। অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম। উপরাষ্ট্রপতি নির্বাচনে জিতলেন এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডির থেকে 152টি ভোট বেশি পেয়েছেন তিনি। তবে ফলাফল দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, উপরাষ্ট্রপতি নির্বাচনেও কি ক্রস ভোটিং হয়েছে? কারণ নির্বাচনের পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ দাবি করেছিলেন বিরোধী শিবিরে 315 জনই ভোট দিয়েছেন, অথচ তাদের প্রার্থী পেয়েছেন 300টি ভোট। জগদীপ ধনকরের পদত্যাগের প্রায় 1.5 মাসের মাথায় নতুন উপরাষ্ট্রপতি পেল দেশ। নির্বাচনে জিতলেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। তিনি পেলেন 452টি ভোট। পরাজিত হয়েছেন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডি। তিনি পেয়েছেন 300টি ভোট। সংখ্যার নিরিখে ইন্ডিয়া জোটের প্রার্থীর পরাজয় আগে থেকেই নিশ্চিত হলেও ভোটের রেজাল্ট বেরোনোর পর প্রশ্ন উঠেছে, তাহলে কি উপরাষ্ট্রপতি ভোটে ক্রস ভোটিং হলো? ইন্ডিয়া জোটের কিছু সাংসদ কি এনডিএর প্রার্থীকে ভোট দিয়েছেন? সাংসদ সংখ্যা অনুযায়ী এনডিএর প্রার্থীর পাওয়ার কথা ছিল 425টি ভোট, সেখানে এনডিএর প্রার্থী পেয়েছেন 452টি ভোট, অর্থাৎ 27টি বেশি। অন্যদিকে ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডির 324টি ভোট পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন 300টি ভোট। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটের পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লেখেন, বিরোধীরা একজোট। বিরোধী শিবিরের সব সাংসদ 315 জনই ভোট দিয়েছেন। এটা নজিরবিহীন 100% উপস্থিতি। কিন্তু ফল বেরোনোর পর দেখা যায় জয়রাম রমেশের এই হিসেবের থেকে 15টি ভোট কম পেয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থী। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন 767 জন সাংসদ। এর মধ্যে বৈধ হিসেবে গ্রাহ্য হয় 752টি ভোট, অর্থাৎ 15টি ভোট বাতিল হয়। যদি ধরেও নেওয়া হয় যে বাতিল 15টি ভোটই বিরোধী ইন্ডিয়া জোটের, তাহলেও একটা বিষয় স্পষ্ট যে তাদের প্রার্থী প্রত্যাশার থেকে কম ভোট পেয়েছে। নিরপেক্ষতার সঙ্গে অবজেক্টিভলি
রাধাকৃষ্ণনজি রাজ্যসভা পরিচালনা করবেন। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে মজবুত করতে তিনি যথেষ্ট উদ্যোগী হবেন। এখন অনেক মানুষ অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে তারা ভোট দিয়েছেন রাধাকৃষ্ণন সাহেবের পক্ষে। এটাও হওয়ার ছিল। তৃণমূল কংগ্রেসের মধ্যেও থাকতে পারেন এরা, সংখ্যা তো সেটাই বলছে। যে 15টি ভোট বাতিল হয়েছে তা কি সাংসদের ভুলে, নাকি এনডিএ শিবিরকে সুবিধা করে দিতে ইচ্ছাকৃতভাবে, সেই প্রশ্ন উঠছে। राहुल जी ने कहा था कि अंतरात्मा की आवाज पे वोट देनी है, तो उनके 40 सांसदों ने अंतरात्मा की आवाज पर हमें जो वोट दिया उसके लिए मैं धन्यवाद करता हूँ। সোশ্যাল মিডিয়ায় নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে দেশ নতুন উপরাষ্ট্রপতি পেলেও কে কার পক্ষে ভোট দিলেন, কেউ নিজের জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন কিনা, তা নিয়ে নতুন বিতর্ক তৈরি হলো। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রতিবাদ কর্মসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো বহিষ্কৃত টিএমসিপি নেতা এবি সোহেলকে। ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবারই তাকে দল থেকে বহিষ্কৃত করেছে তৃণমূল ছাত্র পরিষদ। ভেঙে দেওয়া হয়েছে চাঁচল কলেজের টিএমসিপি ইউনিট। বহিষ্কারের পর এবার গ্রেফতার। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর ঘটনায় গ্রেফতার করা হলো বহিষ্কৃত তৃণমূল ছাত্র পরিষদ নেতা এবি সোহেলকে। 2রা সেপ্টেম্বর মালদার চাঁচল কলেজের সামনে তৃণমূলের ছাত্র পরিষদের বিক্ষোভ কর্মসূচি ছিল। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি পোড়ানো হয় কবিগুরুর ছবি, যা নিয়ে রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে। ভিডিও পোস্ট করে তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রতিবাদে পথে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এরপরই তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করার অপরাধে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবি সোহেলকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে বরখাস্ত করা হলো। স্পষ্ট করে দেওয়া হয়, এই ধরনের কোনো কাজকে কখনোই বরদাস্ত করা হবে না। তৃণমূল ছাত্র পরিষদ থেকে বহিষ্কারের পর সোমবার রাতেই এবি সোহেলকে গ্রেফতার করে চাঁচল থানা। চাঁচল কলেজে টিএমসিপি ইউনিটের সভাপতি পদে ছিলেন এবি সোহেল। ওই কলেজেরই স্নাতক স্তরের ফাইনাল ইয়ারের ছাত্র তিনি। ধৃতের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে এমন অপরাধ ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগের ধারায় মামলা করা হয়েছে বহিষ্কৃত টিএমসিপি নেতার বিরুদ্ধে। লোক দেখানো বহিষ্কার, লোক দেখানো গ্রেপ্তার। রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে অনুব্রত আরাবুলের বাংলায় বানানোর পরে এটা যদি কেউ ভাবে যে রবীন্দ্রনাথের ছবিতে এই সরকার মালা দেবে, তাহলে তো সেটা ভুল ভাবে। বরঞ্চ উনি যেটা করেছেন, ওই কি ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের নেতা, দল যেমন তার ছাত্র পরিষদ টিএমসির নেতা হতে হবে। অন্যায় করলে দলের কেউ হলেও যদি অনিচ্ছাকৃত অন্যায়ও হয়, তাকে শুধু দল থেকে বহিষ্কার নয়, তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিয়েছে, গ্রেপ্তার করেছে। বিজেপির হিম্মত হবে আমাদের বিদ্যাসাগর কলেজে যে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল অমিত শাহ সভা থেকে, তাদেরকে অ্যারেস্ট করার বিজেপির হিম্মত হবে? যারা সিধু কানুর মূর্তি ভেবে, বিরসা মুন্ডার মূর্তি ভেবে যারা আরেকজন আদিবাসীর মূর্তিতে মালা দিয়ে বলেছিল যে আজ থেকে ওটাই বিরসা মুন্ডার মূর্তি, তাদেরকে বিজেপি সরানোর হিম্মত হবে? এটাই পার্থক্য বিজেপি এবং তৃণমূলের মধ্যে। তৃণমূলের কেউ অন্যায় করলে তৃণমূল ব্যবস্থা নেয়, বিজেপি অন্যায় করলে আগে যাকে চোর বলে তাকে লিডার অফ অপোজিশন বানায়। ঘটনায় আরও যারা জড়িত ছিলেন তাদেরও চিহ্নিত করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে। অভিজিৎ চৌধুরী, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।